ফারহার অপারেশন হচ্ছে, পরিস্থিতি গুমোট হয়ে আছে। সায়ান একটা চেয়ারে চুপচাপ বসে আছে, তার পাশে আরিমা বসে। মোহনা আর সোনালি এই ব্যাপারে কিছু জানেন না। তাদের ফোন দিয়ে বলা হয়েছে সব ঠিক আছে, তোমরা একটু দোয়া করিও শুধু। ফিরোজ আর জাভেদ খান দেশের বাইরে চলে গিয়েছিলেন ফায়ানের বিয়ের পরপরই, তাই তারা এ ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ। বেলা, সিমরান এক কোণে দাঁড়িয়ে আছে, মনি, শুভ, আফরিদ তারা ফায়ানের থেকে কিছুটা দূরের চেয়ারে বসে আছে। সবাই আল্লাহর নাম জপছে। ইতিমধ্যে একজন নার্স বেরিয়ে এসেছে। আরিমা ওনাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, পেশেন্টের অবস্থা কি? সব ঠিক আছে তো? জি ম্যাম, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করে যাচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা, দোয়া করুন আপনারা। আরিমা পিছাতে পিছাতে ফায়ানের পাশে আবারও বসে পড়ল। তখন হুড়মুড়িয়ে নাদিম এলো। সবাই তার দিকে এক পলক তাকালো। এমত অবস্থায় ভীষণভাবে চমকালো যেন সবাই। নাদিমের চোখ দুটো ফোলা ফোলা, একদম ফুটবলের মতো। গাল, নাক একদম লাল টকটকে হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো। ফায়ান উঠে দাঁড়ালো, তারপর নাদিমের হাত ধরে তাকে সাথে নিয়ে সেখান থেকে চলে এলো। সবাই একটু অবাক হলেও পাত্তা দিল না কেউই। সবাই আল্লাহর কাছে দোয়া করছে যেন ফারা সুস্থ হয়ে তাদের সাথে ফিরে আসে। নামাজ শেষ করে দোয়ায় প্রচুর কাকুতি মিনতি করছে ফায়ান, যেন তার বোনটা সুস্থ হয়ে যায়। ফারাকে সে এই অবস্থায় দেখতে পারে না, কলিজাটা ছিঁড়ে যায় তার। দোয়া শেষ করে নাদিমের দিকে তাকালো ফায়ান, তারপর হালকা হাসলো। এদিকে বোকা নাদিম চোখের পানি এড়াতে ব্যস্ত। সে কি জানে দ্য গ্রেট সৌহার্দ্য ফায়ান খান তার মনোবাসনা জেনে গেছে? ফায়ান নাদিমকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। নাদিম প্রথমে ভড়কালেও এবার হুহু করে কেঁদে উঠল। কান্নার প্রকোপে শরীর ঝাঁকি দিয়ে উঠছে তার। ফায়ান নাদিমের কান্না থামাচ্ছে না, কাঁদুক, তার বোনের জন্য কেউ কাঁদছে। এটা কি তার সৌভাগ্য নয়? ফায়ান আগে থেকে জানতো নাদিম ফারহার প্রতি দুর্বল, তাই নাদিমকে বারণ করেছিল সে যেন ফারহার থেকে দূরে থাকে। বাধ্য নাদিম সেটাই করেছিল। প্রথম ভালো লাগাকে বিসর্জন দিয়ে দিয়েছিল, কিন্তু এটা উল্টে ভালো লাগা থেকে ভালোবাসায় কবে যে রূপ নিয়ে নিয়েছে ছেলেটা আদৌ জানে কিনা সন্দেহ। ফায়ান আর নাদিম দুজনেই মসজিদ থেকে বের হয়ে হসপিটালের দিকে যেতে লাগলো। সাথে গাড়ি আনেনি তারা, হেঁটে হেঁটেই এসেছিল। যদিও মসজিদ বেশি দূরে নয়, 10 মিনিটের মতো লাগে, কিন্তু হঠাৎ একটা গাড়ি এসে তাদের সামনে দাঁড়ায়। তারপর দলবল বেঁধে কয়েকজন লোক এসে পাবলিক প্লেসে তাদের কিডন্যাপ করে ফেলে। সব এত তাড়াতাড়ি হলো যে আশেপাশের সবাই হকচকিয়ে গেল। যে কয়জন ফায়ানের সাথে সাক্ষাৎ করার জন্য এগিয়ে আসছিল তাদের পা জোড়াও থেমে গেল। মুহূর্তে আবহাওয়া গরম হতে লাগলো। প্রেসের লোকেরা হুট করে দল বেঁধে কোথা থেকে এলো কেউ বুঝতে পারছে না। মানুষের ঢল বয়ে যাচ্ছে যেন। এই মুহূর্তেই ঘটে যাওয়া তাজা খবর, মাননীয় তরুণ এমপি শহাদাত ফারহান খান আর তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাদিম হাওলাদারকে ভরা জনসম্মুখ থেকে কিডন্যাপ করা হয়। কেউ কিডন্যাপারদের দেখতে পায়নি, তাদের মুখে ছিল কালো রঙের মাস্ক। সবাই মর্মাহত। কোন সূত্র? তার রেস ধরে এমপিকে কিডন্যাপ করা হলো। বিক্ষোভ দলের নেতা রায়হান শেখ এখনও নিখোঁজ হয়ে আছে, তার খবর কেউ পাচ্ছে না। এর পিছনে উনি নেই তো? আর শোনা গেছে শাহাদাত ফারহান খানের একমাত্র বোন ফারহা খান বর্তমানে ঢাকা সিটি হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি তার বোনের ব্যাপারে অত্যন্ত পজিটিভ। এই অবস্থায় তাকে কে কিডন্যাপ করতে পারে? কি উদ্দেশ্য তাদের? কিডন্যাপাররা কি জানতো তিনি বোনের অসুস্থতার জন্য দুর্বল হয়ে পড়েছেন? বাকি খবর জানার জন্য আমার সাথেই থাকুন। আফ্রিদ একটু বাহিরে গিয়েছিল, তারপর টিভিতে এই খবর দেখে দৌড়ে এলো সে। কি হয়েছে আফ্রিদ, হাঁপাচ্ছিস কেন? মনিরের কথায় কান দিল না সে। হাঁপাতে হাঁপাতে বলল, দোস্ত জলদি আয়। বলেই আরিমার হাত ধরে দৌড় লাগালো। টিভির সামনে দাঁড় করিয়ে দিল সে আরিমাকে। মুহূর্তে আরিমার চোখ মুখ শক্ত হয়ে এলো, রাগে শরীর তিত্তির করে কাঁপছে তার। পরক্ষণে বাঁকা হাসলো সে। খেলা তো কেবল শুরু, মাছ মাত্র বড়শিতে আটকা পড়েছে, এত তারা কিসের? এদিকে আরিমাকে হাসতে দেখে আফ্রিদ ভ্রু কুচকে তাকালো, তারপর হন্যে হয়ে বলল, দোস্ত কিছু কর, নইলে যদি তারা ফায়ান স্যার আর ভাইয়াকে কিছু করে বসে। আরিমা আফ্রিদের মাথায় গাট্টা মারল। যা ভেড়া, কিছুই হবে না, চল দেখি। অপারেশন সাকসেস হতে আর কত সময় বাকি? ফায়ান পিটপিট করে চোখ খুলল। একটা গ্যারেজে রাখা হয়েছে তাকে। পাশে নাদিমকেও চেয়ারের সাথে বেঁধে রেখেছে, কিন্তু ফায়ান শরীরে ব্যথা পাচ্ছে কেন, যেন একদম ছিঁড়ে যাচ্ছে শরীর। ভাই, আপনার শরীরে এসব কিসের দাগ? ফায়ানও হালকা চমকালো, শরীরে লালচে দাগ পড়ে গেছে। কিছু একটা ভাবলো ফায়ান, তারপর বলল, কি করবে আর, এমনিতে তো গায়ে হাত রাখার স্পর্ধা নেই, আসলে এরা কাপুরুষের দল। ভাই, আপনি বেশি ব্যথা পাচ্ছেন? না, অল্প। নাদিম জানে এই অল্প মানেই বেশি, কারণ ফায়ান সহজে ব্যথার কথা স্বীকার করে না। ফায়ানকে এই অবস্থায় দেখতে তার কষ্ট হচ্ছে।
কিন্তু ভাই, আমাদের এখানে কি আনলো? বের হব কিভাবে আমরা? ওদিকে ফারহা ম্যাম অপারেশন থিয়েটারে। ফায়ান ভ্রুকুচকে নাদিমের দিকে তাকালো। তোমাকে কে বলেছে আমার বোন অপারেশন থিয়েটারে? ও বাসাতেই আছে। আমাদের এখান থেকে ছাড়াতে আমার বউ আসবে। বলেই ফায়ান মিষ্টি করে একটা হাসি দিল। নাদিম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ফায়ানের দিকে। লোকটার মাথা খারাপ হয়ে গেল না তো? ভাই, ফারহাকে আমরা অপারেশন থিয়েটারে রেখে এসেছি। হ্যাঁ তো? নাদিম ভেবাচাকা খেয়ে গেল। এটা কি আসলে ফায়ান নাকি অন্য কেউ? আরিমা অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর গুনে গুনে 3টা টোকা দিল দরজায়। সাথে সাথেই দরজা খুলে ফারা বেরিয়ে এলো। সবাই মানে কেউ কিছু বুঝতে পারছে না, রুগী কিভাবে বাহিরে বের হতে পারে। ফারু, তুই কিভাবে? এতক্ষণে তো তোর মাথা কেটে ডাক্তারের অপারেশন করার কথা। আব্বে শালা চুপ। আরু, তুই জলদি গাড়ি বের করতে বল। বের করা আছে, চলো সবাই। কিন্তু আগে বাসায় যাই, তারপর বলছি, কুইক। তারপর সবাই আস্তে ধীরে নিচে এসে গাড়িতে উঠে পড়ল। আরু, এটা তো থার্ড টাইম আমাদের সাথে, জোরে চালা, লাগা টান। ফারহার কথায় আরিমা হাসলো, তারপর ধুলো উড়িয়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে গেল। এদিকে তারা যাওয়ার পরে একটা লোক হসপিটালে প্রবেশ করলো, মুখে মাস্ক পরা, আচরণে চোর চোর ভাব দেখা যাচ্ছে। কে এই লোক? আরু, হচ্ছেটা কি? আমরাও যেতে চাই তোর সাথে, প্লিজ। মাথা খারাপ? তোদের নিয়ে আবার বিপদে পড়ি? কিন্তু শোন না, আমরা তোর হেল্প করব। কোশমিন কালেও না, আমি যাচ্ছি। আর খবরদার বাড়ির বাইরে যেন কেউ বের না হয়। আর আমাকে দেখে রাখিস। মুহূর্তে দীর্ঘশ্বাস বের হয়ে এলো আরিমার। তার বোনও যাওয়ার সময় এভাবেই বলে গিয়েছিল, কিন্তু সে আর ফিরেনি। আরিমাও কি তবে ফিরবে না? না না, তাকে যে ফিরতেই হবে, আরহামের জন্য হলেও তাকে ফিরতে হবে। এটা যে তার বোনের শেষ স্মৃতি। ব্যাপার কি সৌহার্দ্য ফায়ান খান? ব্যথা করছে শরীরে? খুব ব্যথা বুঝি? আহারে, একজন নেতার সামান্য একটা মানবের কাছে ধরা খেয়ে বসে আছে। ফায়ান কিছু না বলে তাকিয়ে আছে রাজের দিকে, কোনো বাক্যই উচ্চারণ করছে না সে। কি হলো নেতা সাহেব, কথা বলছেন না কেন? বলুন বলুন, আজকের পর তো আর চাইলেও কথা বলতে পারবেন না। ফায়ান তবুও চুপ, কোনো রা অব্দি কাটছে না। নাদিম একবার ফায়ানকে দেখছে তো আরেকবার রাজকে। ইচ্ছে করছে এখানে এটাকে পুঁতে ফেলতে। আচ্ছা, কথা না হয় বলতে না চাইলে বলো না, তোমাকে তো আর জোর করতে পারি না। আফটার অল, তুমি আমার ভালোবাসার মানুষের নেতা সাহেব। বলেই খিকখিক করে হাসতে লাগলো রাজ। হুট করে ফায়ান উচ্চস্বরে হাসতে লাগলো। হাসতে হাসতে যেন বেহুশ হয়ে যাবে রাজ। ভেবাচেকা খেয়ে তাকিয়ে আছে তার দিকে। ফায়ানের হলোটা কি? কোনো চাল চালছে না তো? কিরে, বোন হারানোর শোকে পাগল হলে নাকি? মানেটা খুব সহজ, ফারহাকে মারার জন্য হসপিটালে লোক পাঠিয়েছি। ফায়ান ফিক করে হেসে দিল। রাজ এবার তেতে উঠল। চুপ কর তুই, আজকে তোকে এইখানে শেষ করে দিব আমি। তোর লাশ কেউ খুঁজে পাবে না। একটু থেমে আবারও বলল, তারপর তারপর আমার আরোকে নিয়ে দূরে চলে যাব আমি, বহু দূরে, যেখানে আমাদেরকে কেউই খুঁজে পাবে না। বলেই পাগলের মতো হাসতে লাগলো রাজ। তার সাথে পাল্লা দিয়ে ফায়ানও হাসছে, তাই রাজ হাসি থামিয়ে দিল। সাথে সাথে ফায়ানও থেমে গেল। রাজ আবার হাসতে লাগলো। ফায়ান আর নাদিমও সাথে হাসছে। মনে হচ্ছে এরা ট্যুরে এসেছে তাই হাসাহাসি করছে। আসলে কিন্তু এখানে কিডন্যাপের সাথে দুজন কিডন্যাপ হওয়া মানুষ আছে। কারো কি বুঝার সাধ্য এটা? পরন্ত বিকেল, চারিপাশে রোদের ঝাঁঝালো রশ্মি কমে গিয়ে মেঘের গুরুম গুরুম ডাক শোনা যাচ্ছে। হয়তো অচিরেই বৃষ্টি শুরু হবে। তীব্র গরমে অতিষ্ঠ হওয়া লোকজন এখন ঠান্ডা আবহাওয়াতে ঘুরে বেড়াচ্ছে, যেন প্রচুর শান্তি এসে ধরা দিয়েছে। আরিমা বাইক থেকে নেমে নিশাতকে ইশারা করলো যাতে করে সে বাইকটা লুকিয়ে কোথাও রাখে। নিশাতও তাই করলো। এরপর আরিমা বলল, তুই এখানেই কোথাও লুকিয়ে থাক, আমার কাছে ব্লুটুথ আছে, বাইরের সব আপডেট দিবি। আর কি কি বলেছি মনে আছে? সঠিক টাইমে এন্ট্রি না নিতে পারলে? হারে নো চান্স, আমি পারবো, দেখিস তুই, সাবধানে যা। আর পারলে ইয়ার রিংটা চুল দিয়ে ঢেকে রাখিস, যদি বুঝে যায় ওটা ব্লুটুথ। আরিমা ভ্রু নাচিয়ে বলল, তুই বুঝেছিলিস? না। তুই একটা গোয়েন্দা হয়ে যেহেতু বুঝিস নি, ওই মাথা মোটা ক্রিমিনালটাও বুঝবে না। তাকে আমি গেলাম। আরিমা আস্তে আস্তে গ্যারেজের দিকে এগিয়ে যাচ্ছে আর মনে মনে তুখোর গালি দিচ্ছে ফায়ানকে। ব্যাককল নেতা সাহেব, কত করে বললাম আমি যাই না, উনি তো আমার কথা ধরবেনই না। না জানি কত কষ্ট দিচ্ছে আমার নেতা সাহেবকে। আমি গেলে কি হতো? বলে কিনা আমার বউয়ের এত বড় রিস্কি কাজ বড় হিসেবে আমি গ্রাহ্য করতে পারি না। আসছে আমার সাথে বরমশাই, একটা চুমু দিতে গেলে 10 বার ভাবে।
আরিমা কোনো মতে গ্যারেজের সামনে একটা মোটা গাছের পিছনে এসে দাঁড়ালো। কি করবে এখন? সামনে যে কয়েকটা মোটা বডিগার্ড দাঁড়িয়ে আছে, তাও ইয়া বড় বন্দুক হাতে নিয়ে। আরিমা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকলো, ভাবছে সে কিভাবে ভেতরে যাওয়া যায়। সাডেনলি তার বুদ্ধির দরজা খুলে গেল। মোট 4 জন গার্ড সেখানে। আরিমা পা টিপে টিপে আরেকটু কাছে গেল তাদের। এখান থেকে খানিক উকিঝুঁকি দিয়ে গ্যারেজের দরজা দেখতে পেল সে। ভাগ্যিস এখানে শুধু মোটা মোটা গাছ, নইলে কি করতো সে? পায়ের কাছে থাকা একটা ইটের টুকরো নিয়ে ডান দিকে ছুঁড়ে মারল আরিমা। ভারী ইটটা গিয়ে কিছু দূর পড়ল আর ঝপ করে একটা শব্দ হলো। এতে গার্ডগুলো সতর্ক হয়ে একে অপরের দিকে তাকালো। তারপর কিছু একটা ইশারা করলো। দুজনায় এগিয়ে গেল সেদিকে। বাকি দুজন ডান দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, কোনো হেলদোল নেই এদিকে। আরিমা এটাকেই সুযোগ ভেবে ফুরুত করে ভিতরে ঢুকে গেল। গার্ড দুইটার মনে হলো বাতাসের গতিতে কেউ পিছন দিয়ে গেল, কারণ স্বাভাবিকের তুলনায় একটু বেশি বাতাস লাগছিল। তবে তারা ভেতরে যেতে পারবে না, বসের অনুমতি নেই। আরিমা আস্তে আস্তে পা টিপে টিপে গ্যারেজের ভেতর ঢুকে গেল। 2টা রুম এখানে। একটাতে গাড়ির বিভিন্ন জিনিসপাতি রাখা, আরেকটাতে বসার জায়গা বানানো হয়েছে, সেখানেই আছে ফায়ান নাদিম। আরিমা সেই রুমে ঢুকে চমকে গেল। এ কি হাল তার! নেতা সাহেবের শরীরে দাগ বসে গেছে, ঠোঁট কেটে রক্ত ঝরে শুকিয়ে গেছে। আরিমা দৌড়ে ফায়ানের কাছে গেল। এদিকে কারো অস্তিত্ব টের পেয়ে ফায়ান মাথা উপরে তুলল। আরিমাকে দেখে বক্ষস্থলে শান্তি অনুভব করলো, যেন সে বউ এসেছো? দেখো তোমার এক্স আমার কি অবস্থা করেছে। অসহায় কণ্ঠে কথাটা বলল ফায়ান, কিন্তু আরিমা চটকে গেল। আপনার মাথা! আপনি নিতে হলেন কিভাবে? এরকম করে মারলো আর আপনি বসে বসে মার খাচ্ছিলেন? বাহ! ফায়ান ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলল। তাহলে তো ওরা আমাদের প্ল্যান সম্পর্কে জেনে যেত বউ। ফায়ানের বারবার বউ ডাক নিশাতের কাছে দারুণ লাগছে। সে ব্লুটুথের মাধ্যমে সব শুনতে পাচ্ছে। ওপাশ থেকে সে হেসে কুটি কুটি। শাট আপ! বেয়াদবের মতো হাসছিস কেন আবার, হ্যাঁ? আরিমার ধমকে নাদিম ফায়ান একে অপরের দিকে চাওয়াচই করলো। ফায়ান ইশারা করতে নাদিম ঠোঁট উল্টালো। সে কিছুই জানে না। আপনাদের হলোটা কি? আমি ব্লুটুথে কথা বলছি। কিন্তু তোমার কানে তো ব্লুটুথ নেই বউ। আরিমা রেগে ফায়ানের গলা চেপে ধরল। আবার বউ বউ করে জব করতে থাকলে এখানেই মেরে রেখে যাব, একদম বলে দিলাম। জলদি বাঁধন খুলো। ফায়ানের গম্ভীর কণ্ঠে আরিমা খানিক নড়ে চড়ে দাঁড়ালো। তারপর এক এক করে দুজনার হাত পায়ের বাঁধন ছুরি দিয়ে কেটে ফেললো। হাত দিয়ে রশি খোলা অসম্ভব ছিল। ফায়ান ছাড়া পেতেই উঠে দাঁড়িয়ে আরিমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আরিমা নিস্তব্ধ পুতুলের মতো দাঁড়িয়ে আছে। নাদিম অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে। নির্লজ্জ বেহায়া পুরুষ! ছাড়ুন, এখানে ঢং করা হচ্ছে। আশ্চর্য! হুম, ছাড়বে না? ছাড়বো না। কতক্ষণ বউ ছাড়া ছিলাম জানো? পুরো 5 ঘন্টা হবে। আরেকটু হলে দম বন্ধ হয়ে মারা যেতাম। ভাগ্যিস ঠিক সময় এসেছো। আরিমা ছাড়াতে চেষ্টা করেও পারছে না। এত বড় জোয়ান মর্দা গরুর থেকে ছাড়া পাওয়া কি চারটিখানি কথা? ফায়ান যদি জানে আরিমা তাকে গরু বলেছে, নির্ঘাত পিটাবে। আরিমাও জড়িয়ে ধরল ফায়ানকে। ফায়ান আরিমার গলায় মুখ গুজেই বলল, ওদিকে সব ঠিক তো? বেচারি আরিমা কাপা কাপা কণ্ঠে উত্তর দিল। হ্যাঁ। ফায়ান আরিমার অবস্থা দেখে ফিক করে হেসে দিল, কিন্তু তার হাসির সাথে অন্য কারো হাসির শব্দ শোনা গেল। বাহ, দুজনে এইখানে রোমান্স শুরু করে দিয়েছো, ভালো তো। কথাগুলো বলতে বলতে রাজ রক্তচক্ষু নিয়ে আরিমা আর ফায়ানের দিকে তাকালো। আরিমা তা দেখে কুটিল হাসলো, তারপর উঁচু হয়ে ফায়ানের গালে একটা চুমু দিল। তো তাতে তোর প্রবলেম কি? রাজ রাগে হিসিস করছে। আমাকে ছাড়া তুই কাউকে স্পর্শ করতে পারিস না, এটা আমি হতে দেব না। রাজ যে আরিমার দিকে এগুতে যাবে তখনই ফায়ান ছুটে গিয়ে একটা লাথি মেরে রাজকে ফেলে দিল। তারপর কণ্ঠে গম্ভীরতা এনে বুলিয়া উড়ালো। নিজের লিমিটে থাকো, ওটা ক্রস করা তোর জন্য খুব একটা সুখকর হবে না। রাজ রেগে মেগে উঠে এসে ফায়ানকে ঘুষি দিতে যাবে, তার আগেই ফায়ান তার হাত মুচড়িয়ে ধরল। ভেবেছিস কি কাপুরুষের মতো অজ্ঞান থাকা অবস্থায় আঘাত করেছিস বলে নিজেকে বীর পুরুষ ভাবছিস? আহারে সোনা, সো স্যাড। ফায়ান এত জোরে রাজের হাত চেপে ধরেছে যে ব্যথায় সে চিৎকার করে দিল, কিন্তু কোনো আওয়াজ বের হলো না মুখ দিয়ে, কারণ আরিমা তার মুখে কাপড় পুরে দিয়েছে। নাদিম ভাইয়া, জলদি জলদি রশি আনুন, পাশের রুমে আছে। নাদিম দৌড়ে পাশের রুম থেকে রশি এনে দিল আরিমার হাতে। তারপর 3 জন মিলে সুন্দর করে রাজকে বেঁধে ফেললো। তারপর সামনে থাকা টেবিলের উপর বসে পড়ল ফায়ান আর আরিমা। আরে নাদিম দুলা ব্রো, বসেন এইখানে। মানে বুঝিনি ভাবি। এখন না বুঝলেও চলবে, এই গাধাটার শরীরে শক্তি আছে বলতে হবে, নইলে এত ছোটাছুটি কিভাবে করতে পারে? 3 জন মিলে বাঁধতে হিমশিম খাচ্ছিলাম। ওকে টাইট করার জন্য আমি এক সৌহার্দ্য ফায়ান খানি যথেষ্ট বউ। নাদিম গলা খাকারি দিল। ফায়ান সেদিকে তাকিয়ে বলল, আমি জানি নাদিম তুমি এখানে আছো,
অযথা গলা খাকারি দিও না। নাদিম হতাশ হলো ভীষণ রকম। নির্ঘাত ফায়ানের মাথায় সমস্যা হয়েছে, সে শিওর। কি ভেবেছিলিস রাজ, তুই নেতা সাহেবকে এখানে এনেছিস? আরে পাঠার আমছাগল কোথাকার, এটা আমাদেরই প্ল্যান ছিল। কাল রাতে আমরা প্ল্যান করেছিলাম যে ফারহাকে মিথ্যে অসুখের নাম করে হসপিটালে নিয়ে যাব। সেখানে ফায়ার অভিনয় করবে সে দুর্বল হয়ে পড়েছে ভীষণভাবে। চারপাশে খবর ছড়িয়ে যাবে সৌহার্দ্য ফায়ান খানের বোনের অপারেশন হচ্ছে। এর মাঝে ফায়ান প্ল্যান অনুযায়ী নামাজ পড়তে গেল, আর তোর লোকেরা তাকে কিডন্যাপ করলো। আসলে এইসব কিছু আমাদের প্ল্যান অনুযায়ী হচ্ছে। তুই ছিলি শুধুমাত্র একটা গুটি। বলেই হাসলো আরিমা। রাজ রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে, যেন চোখ দিয়েই ভস্ম করে দিবে। আরিমা রাজের কাছে গেল, তারপর তার পকেট হাতড়ে ফোনটা বের করলো। রাজ ভীষণ নড়াচড়া করার চেষ্টা করছে বিধায় আরিমা ফোনের কর্নার দিয়ে তার মাথার এক কোণে বাড়ি দিল একটা। রাজ ব্যথায় চোখ মুখ খিচিয়ে নিয়েছে। কাউকে মেসেজ দিল আরিমা, তারপর আবারও টেবিলের উপর উঠে পা নাড়াতে নাড়াতে বলল, আহারে নিশান্ত রাজ শেখ, বাপের আদরের ঘরে দুলাল। কি ভেবেছিস আমি বুঝি আজও সেই বোকা ফুল? ফুলের মালিককে মেরে তুই ফুলটাকেই চালাক করে দিয়েছিস। তোর পাপের শাস্তি পাবি তুই। এত এত পাপ তোর, তুই আসলেই একটা কীট। না হলে কেউ ভালোবাসার মানুষকে মারতে পারে, তা আগুনে পুড়িয়ে? বলতে গিয়ে আরিমার গলা ধরে আসছিল, কিন্তু আজ তো দুর্বল হলে চলবে না। হঠাৎ রুমে একজন প্রবেশে নাদিম আটকে উঠল। নতুন করে আবার কোন বিপদ? এত দেরি করলি কেন? আরে তুই তো বলে দিয়েছিস আসতে, আমি আর একটু চেক করে ভিতরে ঢুকলাম। এই নে। বলেই আরিমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল নিশাত। এবার যা, ওর শার্ট খুল। ফায়ান আরিমার দিকে তাকালো, চাচ্ছেটা কি এমে? এই তুমি চাচ্ছ কি? অন্যের বডি কেন দেখবে বউ? লাগলে আমারটা দেখো। নাদিম আর নিশাত ফিক করে হেসে দিল। এদিকে আরিমা চোখ পাকিয়ে তাকালো ফায়ানের দিকে, কিন্তু ফায়ান সেদিকে তোয়াক্কা না করে বলল, বলছো না কেন? আজকে আমি যা করব তাতে নিষেধাজ্ঞা জারি করতে পারবেন না। চুপচাপ বাচ্চাদের মতো বসে থাকুন। তারপর আরিমা ফায়ানের কানে ফিসফিস করে কিছু বলল। ফায়ান চমৎকার একটা হাসি দিল, যেন সে প্রচুর খুশি হয়েছে। কি হলো ভাই? ভাবি আপনার কানে কি বললো যাতে করে এত খুশি আপনি? ফায়ান পা দুলাতে দুলাতে বলল, বউ বলেছে বাসায় গিয়ে চুমু দিবে। নাদিম ছিটকে সেখান থেকে সরে এলো। ভাই চরম বেহায়া হয়ে গেছে, না হলে এই কথা আমাকে বলে দিতে হবে? নিশাত ইতিমধ্যে রাজের শার্ট খুলে নিয়েছে, মানে ছুরি দিয়ে কেটে ফেলেছে। বা দোস্ত, এর বডি তো জবরদস্ত, এই জন্যই তো মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে এর উপর। আরিমা চোখ পাকিয়ে তাকালো নিশাতের দিকে। ফায়ান পেছন থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, অন্যের বডির দিকে নজর দিও না। নিজে দিচ্ছে তো দিচ্ছেই, আমার বউকেও দেয়াচ্ছে। আরেকবার এসব আলতু ফালতু কথা বললে নিউ মার্কেটের রাস্তায় খালি গায়ে দাঁড় করিয়ে আসবো তোমায়। ফায়ানের কথায় নিশাতের কাশি উঠে গেল। আরিমা ঠোঁট চেপে হাসছে। বেচারা নাদিম মুখ লুকিয়ে ওপাশে ফিরে হাসছে। আরিমা হাতে নতুন ধারালো চকচকে ছুরিটা নিল। ছুরিটা এপাশ ওপাশ করে দেখতে লাগলো। না চলবে মানে দৌড়াবে। আরিমা ছুরিটা নিয়ে রাজের কাছে গেল, তারপর সামনে রাখা চেয়ারে বসে পড়ল। ছুরিটা আস্তে আস্তে পেট থেকে ঘুরাতে ঘুরাতে গালে এসে থামালো। 1 সেকেন্ড ছুরিটা সেখানে রেখে জোরে একটা টান দিল গল বরাবর। সাথে সাথে কিছু রক্ত ছিটকে আরিমার মুখে এসে পড়ল। আরিমা পাগলের মতো শরীরে আঘাত করে যাচ্ছে রাজের, যেন আজ ছুরির আঘাতেই শেষ করে ফেলবে সে রাজকে। এদিকে সে নিজেই রাজের রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, তবুও থামার নাম নেই। সারা শরীরে ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে ফেলেছে। পরিবেশ নিস্তব্ধ। ফায়ান নিজের মতো চুপচাপ টেবিলের উপর বসে আছে, কারণ তার বউ যে বলেছে ভালো বাচ্চার মতো বসে থাকতে, তাহলে বাসায় ফিরে চুমু দিবে। নাদিম আরিমার কাণ্ড দেখছে। এসব কত দেখা তার নিজের হাতেও তো কম খুন খারাপি করেনি। তবে যাদের মেরেছে তারা কেউই ভালো ছিল না, বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিল। কিন্তু বিপত্তি হচ্ছে নিশাতের বেলায়। বেচারা গোয়েন্দা ঠিক, কিন্তু চর থাপ্পড় লাথি ছাড়া গভীর কিছু কখনোই করে না সে। কিন্তু এখন এসব দেখে হার্ট রীতিমতো ড্রাম বাজানোর মতো বিট হচ্ছে। এরকম কিছু দেখবে সে কখনোই ভাবেনি। আরিমা এত ভয়ঙ্কর হয়ে উঠল কেন হঠাৎ? এদিকে আরিমা ছুরির পোজ দিতে দিতে মুখ থেকে নিয়ে পেট অবধি যেন ক্ষতবিক্ষত করে ফেলেছে। একটু হয়রান হয়ে এসে চেয়ারে বসলো, তারপর নিশাতকে ডাক দিল, কিন্তু কোনো সারা শব্দ নেই তার। এ ছেলে গেল কই? আরিমা রাগে সেদিকে দেখালো। ওমা, এভাবে চোখ মুখ ঢেকে দাঁড়িয়ে আছে কেন? এই গোয়েন্দা, তুই ভয় পাচ্ছিস? ছি, সেই মনিও। ছাফরি কোথাকার, এভাবে কেউ কাউকে মারে? ইস, আপনি কি ছাফরি? চুপ থাক, টিস্যু দে।
নিশাদ টিস্যু বক্স এগিয়ে দিল, তারপর আবারও দু হাতের মাধ্যমে মুখ ঢেকে নিল, কিন্তু রাজের দিকে আর তাকালো না। রাজ এখনো গোঙাচ্ছে। হঠাৎ আরিমার একটা কথা শুনে সেদিকে চমকে তাকালো নিশাদ। তার দ্বারা কিছুতেই পসিবল না। কি হলো, যা ওর মুখ ধর। কসমিন কালেও না, এখান থেকে পালাচ্ছি আমি, থাক তুই। আচ্ছা শোন শোন, একটা প্রশ্ন করব, যদি সঠিক উত্তর করতে পারিস তো ভেবে দেখব। কি সেই প্রশ্ন? ধর কাউকে আগুনে পোড়ানো হলো, সেই আগুনটা যদি শরীরের উপরিভাগে লাগে তাহলে বেশি কষ্ট, নাকি যদি আগুনটা ভেতরে লাগে তাহলে বেশি কষ্ট? নিশাদ মাথা চুলকাচ্ছে, নাদিমও ভাবছে, কিন্তু ফায়ান বাঁকা হাসিতে মেতে উঠেছে। হয়তো সে বুঝতে পারছে আরিমার দ্বিতীয় পদক্ষেপ কি। শোন, শরীরের উপর ভাগে যদি আগুন ধরে তাহলে তো সেটা নিভানো যায়, কিন্তু ভিতরেরটা কীভাবে নিভানো যাবে? লাইক থাম তুই। নাদিম ভাই একটু এদিকে আসবেন? হ্যাঁ হ্যাঁ ভাবি, অবশ্যই বলুন কি করতে হবে। আপনি ওর মুখ থেকে কাপড়টা বের করে সুন্দর করে মুখটা ধরবেন, বাচ্চাদের মেডিসিন খাওয়ানোর সময় যেভাবে ধরে। বাহ বউ, তুমি দেখি বাচ্চাকে ওষুধ খাওয়ানোর প্ল্যানিং অবধি করে ফেলেছ। জোস জোস। ফায়ান মিটিমিটি হাসছে। আরিমাকে জ্বালাতে তার বেশ লাগে। রেগে যখন ফোঁসফোঁস করে দেখতে একদম চড়ুই পাখির ছানার মতো লাগে। ইচ্ছে করে টুপ করে গেলে টুসটুস করে চুমু খেতে। নাদিম এগিয়ে এসে রাজের মুখ থেকে কাপড় সরিয়ে দিল। বেচারা রাজের অবস্থা বেগতিক। সে জোরে কোনো শব্দই করতে পারছে না। আর একটু পরেই হয়তো প্রাণ পাখি উড়াল দিবে। আরিমা ব্যাগ থেকে একটা বোতল বের করলো, তারপর সেটার মুখ খুলল। ভাবি, এইসব কি? চুপ থাকেন তো, ওর মুখ ধরেন শক্ত করে। নাদিম একটা ঢোক গিলল, তারপর ফায়ানের দিকে তাকালো। সে এবার বুঝলো ফায়ান সত্যিই পাগল হয়ে গেছে। নাদিমের অদ্ভুত ভঙ্গিতে তাকানো দেখে ফায়ান বেশ মজা পাচ্ছে। আর একটু জ্বালাতে ফায়ান তার ঠোঁট দুটোকে পাপ্পি স্টাইল করলো। নাদিমের কাশি উঠে গেল। এ নাকি এমপি? কি হলো হঠাৎ ভাইয়ের? কি ব্যাপার ভাইয়া, কাশছেন কেন? পুরো বোতল মুখে ঢেলে দিব? দি। নাদিম চিল্লিয়ে উঠল। না, আমি এত জলদি মরতে চাই না। আমি মুখ ধরছি, আপনি ঢালুন। আরিমা পুরো ও বোতলে যতটুকু অ্যাসিড ছিল সবটুকু রাজের মুখে ঢেলে দিল। রাজ যাতে চিল্লাতে না পারে তাই মুখে আবারও কাপড় পুরে দিল। রাজের যন্ত্রণা দেখে আরিমা হাসছে। তার বেশ শান্তি লাগছে। পরক্ষণেই ভাবল, না, এত সহজ মৃত্যুর যোগ্য সে না। আরিমা এদিকে সেদিকে তাকালো। ফায়ান ট্রাউজার পরে আছে, নাদিমও সেম। অগত্যা নিশাতের বেল ধরে টানতে লাগলো আরিমা। নিশাত হকচকিয়ে চিৎকার লাগালো। ছাড় শয়তান, আমার বস্ত্র হরণ কেন করছিস? তুই আমার দেহ ভাবি, কিন্তু মন ভাবি না। আমার বউ তোমার দেহ চাইও না, তার জন্য আমার দেহ মন দুটোই আছে, তাই না বউ? আপাতত তোমার বেলটা আমার বউয়ের হাতে দাও। আরিমা দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুই বলার নেই তার। লোকটা চরম অসভ্য। আরিমা বেল দিয়ে ইচ্ছে মতো রাজের আধমরা দেহটা পেটাতে শুরু করলো, আর সাথে গালিগালাজ। কি ভেবেছিস তোকে এমনিতেই ছেড়ে দেব? ভালোবাসবো তোকে আমি? হাউ, তুই ভালোবাসার যোগ্যই নোস। আমার ফুলের মতো বোনটাকে তুই শেষ করে দিয়েছিস। তোর বুক একটুও কাঁপলো না? যে তোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল তাকে তুই এই দাম দিলি? তুই মানুষ না, মানুষের কাতারে পড়িস না তুই। তো কিসের কাতারে পড়ে? জানোয়ার, নর্দমার গিট। তোকে আজ দা দিয়ে কুচি কুচি করে কেটে কুত্তাকে খাওয়াবো। নিশাত, রামদাটা দে তো। রাজের জীবন এখনই বেরিয়ে যাবে হয়তো। তার চোখ মুখ বুজে আসছে। শেষমেশ রামিসার নিষ্পাপ চেহারাটা তার চোখের সামনে ভাসলো। ভেসে উঠল তার মায়াবী আদলখানি। তাকে অনুরোধ করার দৃশ্য, সেই কাকুতি মিনতি, তার যন্ত্রণা হাহাকার করা মৃত্যু দৃশ্য। হঠাৎ ফায়ানের চোখ রাজের দিকে গেল। সে মরে পড়ে আছে, তবুও আরিমার থামার নাম নেই। অগত্যা ফায়ান আরিমার কাছে এসে তাকে জাপটে ধরল। বউ, ও মারা গেছে, থেমে যাও, শান্ত হও, রিল্যাক্স। ছাড়ুন আমায় আপনি, ওকে আজ টুকরো টুকরো করবো আমি। ফায়ানের স্বর গম্ভীর হতে আরিমা বেল্ট ফেলে দিল। তারপর ফায়ানের বুকে মুখ গুজে বলল, আমার বোনকে আমি ফিরে পেতে চাই নেতা সাহেব। তাকে দেখাতে চাই আমি আমি কতটা সুখে আছি, কিন্তু এর মাঝেও তাকে ছাড়া যে আমি ভালো নেই। প্রতিনিয়ত তার স্মৃতি করে করে খায় আমায়। আমি বেশি দিন বাঁচবো না, এনে দিন না আপুকে। আরিমা কান্নায় ভেঙে পড়ল। একমাত্র ফায়ান ছাড়া সবার চোখে পানি টলমল করছে। ফায়ান নিজেকে শক্ত করে রেখেছে, না হলে তার বউটা যে আরো ভেঙে পড়বে। সে কি তার রাশি বোনকে ভালোবাসে না? খুব ভালোবাসে। ছোটবেলা থেকেই তাদের দুজনকে আগলে রেখেছিল ফায়ান। কিন্তু এখন হঠাৎ মাথায় কিছুর উপস্থিতি পেল ফায়ান। কেউ মাথায় কিছু একটা ঠেস দিয়ে রেখেছে। এটা যে গান সেটা বুঝতে বাকি নেই তার। বাহ, সোয়ার্দ ফায়ান খান,
আমার ছেলেটাকে এভাবে কুকুরের মতো মারতে তোর হাত কাঁপলো না? রায়হান শেখের কথায় ফায়ান দাঁত কেলিয়ে হাসলো, তারপর বলল, আমি মারিনি তো চাচা, আপনার না হওয়া বৌমা মেরেছে। রায়হান শেখ অবিশ্বাস্য দৃষ্টিতে আরিমার দিকে তাকালো, যেন সে ফায়ানের কথা বিশ্বাস করতে পারছে না। তুমি? হ্যাঁ, আমি মেরেছি। রায়হান শেখের চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে পড়লো, কিন্তু পরক্ষণেই তার চোখ জ্বলে উঠল। মেরেছিস কারণ সময়টা তোর ছিল, এখন সময়টা আমার, আমি মারবো তোদের। আরিমা কি করবে ভেবে পাচ্ছে না। গার্ডরা তাদের ধরে রেখেছে, ফায়ানের মাথায় বন্দুক। কি করবে আরিমা? ফায়ান নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যেন তার কিছুই যায় আসে না। এখনই যদি বুলেট মাথায় ঢুকিয়ে দেই? দেন চাচা, সাথে আমার বউকে সহ, কারণ আমি একা জান্নাতে গিয়ে কি করব। আমার হুর চাই না, আমি আমার বউকে চাই। রায়হান শেখের রাগ যেন তত্তর করে বেড়ে গেল। তার সাথে হেয়ালি করা হচ্ছে। আরিমা হাত ছুটানোর চেষ্টা করেও পারছে না। নাদিমার নিশাতেও ছোটাছুটি করছে। কি এক বিপদ এসে দাঁড়ালো। এখন কি করবে তারা? তোর নেতা সাহেব তোর সর্বস্ব না, একেই আগে শেষ করব, দেখ কিভাবে শেষ করি। আরিমা চিৎকার করে উঠল, খবরদার, আমার নেতা সাহেবের গায়ে একটা ফুলের টোকাও যদি পড়ে, তাহলে ধ্বংস করে দেবো তোকে আমি। আরিমা সর্বশক্তি দিয়ে হাত ছুটানোর চেষ্টা করছে, কিন্তু এই মোটা লোকের থেকে ছাড়া পাচ্ছে না। রায়হান শেখ সেদিকে তাকিয়ে কটকটে হাসলো। যেই ট্রিগারে চাপ দিতে যাবে তখনই রায়হান শেখ ছিটকে দূরে গিয়ে পড়ল। রক্তে তার শরীর রঞ্জিত হয়ে গেল। তারপর মুরগির মতো ছটফট করতে করতে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আরিমা হতবাক। নাদিম নিশার চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে ফায়ানের পাশে দাঁড়ানো সুঠামদেহী যুবকের দিকে। নাদিম অস্পষ্ট স্বরে বলিয়া ওড়ালো, সাহিত্য স্যার। ভাইয়া তুমি? হ্যাঁ আমি। তুই তো আসতে বলেছিলি তাই না? কিন্তু এইখানে কিভাবে? সিক্রেট। ফায়ানের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসলো সাহিত্য। যাক, অবশেষে সব শয়তান শেষ হলো। বলেই সব গার্ডদের উদ্দেশ্যে আবারও বলিয়া ওড়ালো ফায়ান, তোমরা এখানেই থাকো, আমরা বাহির থেকে আসছি, খবরদার এক পাও নড়বে না। সাথে সাথে গার্ডগুলো তাদের ছেড়ে দিল। তারা হাঁ করে তাকিয়ে আছে। ফায়ান কামটা করলো কি? সবাই এক এক করে বেরিয়ে আসার পর ফায়ান দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দিল গ্যারেজটায়। আরিমা চেঁচিয়ে উঠল, করলেন কি এটা? মাথা গেছে? এসবের কোনো সাক্ষী আমি রাখতে চাই না। ঝলসে যাক সব, পুড়ে ছাই হয়ে যাক, না থাকুক কোনো স্মৃতি। ঠিক আমার বোনের মতো। ফায়ানের বুকটা কেঁপে উঠল। সে অসহায় দৃষ্টিতে সাহিত্যের দিকে তাকিয়ালো। সাহিত্য ফোঁস করে শ্বাস ছাড়ল আর চোখ দ্বারা আশ্বাস দিল। আরিমা অন্যমনস্ক হয়ে আছে দেখে ফায়ান তাকে কোলে তুলে নিল। সাথে সাথে আরিমা সম্বিত ফিরে পেল। নির্লজ্জ বেহায়া আমার কাপড়। ছি, ছোট ভাইয়ের সামনে এভাবে কোলে নিতে লজ্জা লাগে না? লজ্জা তো নারীদের থাকে বলে জানতাম আমি। দেখো বউ, এখন বেশি কথা বললে চুম্মিয়ে কথা বলার স্বাদ মেটাবো। সো নো মোর ওয়ার্ডস। সাহিত্য ফ্যাল ফ্যাল করে ফায়ানের দিকে তাকিয়ে আছে। তারপর নাদিমের দিকে তাকালো সে। ভীষণ ঝটকা খেয়েছে সাহিত্য ফায়ানকে দেখে। এত পরিবর্তন! নাদিম ফায়ানের দৃষ্টি দেখে দাঁত কেলালো। তারপর হঠাৎ দীর্ঘশ্বাস ফেলল। আপনি এসেছেন মাত্র, আরও দেখবেন? আমার যে অভ্যাস হয়ে গেছে স্যার। নাদিমের হতাশ ভঙ্গিতে কথা বলা দেখে সাহিত্য ফিক করে হেসে দিল। নিশাতও তার সাথে তাল মিলালো। নাদিম সেদিকে তাকিয়ে দায়সারাভাবে বলল, হাসেন, হাসা শরীরের পক্ষে ভালো, কিন্তু বেশি হাসা মৃত্যুর কারণ। বলেই নাদিম সেখান থেকে চলে গেল। মনে মনে ভীষণ হাসছে নাদিম। যাক, ফায়ানকে না পারুক, ওনার ভাইকে তো ছাইপাশ বলে জব্দ করা গেছে। এদিকে নাদিমের কথা শুনে দুজনেরই কাশি উঠে গেছে। এই মুহূর্তে কি বলে গেল নাদিম? তাড়াতাড়ি নিশাত আর সাহিত্য দৌড়ে সেই স্থান ত্যাগ করলো। না জানি আবার কোথা থেকে কে হামলা করে বসে। তুমি না কিছুটা নেশার মতো। এই আসক্তি তো ছিল না আগে। জানি তুমি মনের জন্য হানিকারক, তারপরও খুব ভাল লাগে। আরিমা চমকে তাকালো ফায়ানের দিকে। মানুষটা আজকাল বড্ড রোমান্টিক মুডে থাকে। কিভাবে তাকিয়ে থাকে নির্লজ্জের মতো। এতে বেশ লজ্জা পায় সে। তার নেতা সাহেব কি তা বুঝেন না, নাকি ইচ্ছে করেই তাকে লজ্জায় ফেলে? আজকে আরহাম আমাদের সাথে ঘুমুক। অনেকদিন ধরে ছেলেটার সাথে থাকা হয় না। প্রতিদিন বুঝি আমার সাথে থাকো? হ্যাঁ, থাকিই তো। ফায়ান বেশ বুঝতে পারছে আরিমার কথা ঘুরানোর কারণ। আরিমাকে আরেকটু ঘায়াল করার পদক্ষেপ নিল ফায়ান। আরিমার কাছে চলে এলো সে। আরিমা হঠাৎ এত কাছে ফায়ানের আগমনে হকচকিয়ে গেল। নেতা সাহেব চাচ্ছেটা কি? ফায়ান আরিমার পিঠে এক হাত রাখলো, তারপর টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। আরিমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফায়ানের দিকে। ফায়ানের এক হাত আরিমার কোমরে বিরাজ করছে, আরেক হাত পিঠে। ফায়ান আরিমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যা আরিমাকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট। সে দৃষ্টি নামিয়ে নিয়ে নরম কণ্ঠে বলল, ঘুম পাচ্ছে, একটু ছাড়বেন? ফায়ান কিছুটা ভাবুক হলো, তারপর বলল, কি যেন বলেছিলে বউ? আরিমা এক ভ্রু উঁচু করে ফায়ানের দিকে তাকালো।
এভাবে আমার দিকে তাকিও না, কতবার বলেছি কন্ট্রোললেস হয়ে যাই, বুঝো না কেন বউ? আমি কি করেছি? আপনি যে তাকান। তোমার তাকানো আর আমার তাকানো এক না বউ, তুমি লুইচ্চা ভঙ্গিতে তাকাও আর আমি আদরের ভঙ্গিতে তাকাই। আরিমা কটমট দৃষ্টিতে তাকালো ফায়ানের দিকে। তা দেখে ফায়ান ফিক করে হেসে দিল। আরিমা অবাক হয়ে তাকিয়ে দেখল দু ঠোঁটের মাঝখান থেকে ঝকঝকে হালকা বের হওয়া দাঁতের হাসি। এত সুন্দর কেন তার নেতা সাহেব? ফায়ান আরিমার দিকে তাকালো, তারপর আরিমার কানের কাছে ঠোঁট দুটো নিয়ে গেল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।